রাইট চয়েস প্রোডাকশন নিবেদিত। ঠিক ধরেছেন, কবিতা হবে, তার মানে কি কথা কবিতায়। বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে উৎসাহিত করতে থাকুন। আপনারা জানেন না আপনাদের এই সমস্ত কমেন্টস গুলো আমাদের কি ভীষণভাবে এগিয়ে যেতে সাহায্য করছে। আর যে সমস্ত বন্ধুরা এখনো রোজ কিন্তু আমাদের অনুষ্ঠান দেখেন, কমেন্টস করেন, কিন্তু কিছুতেই ক্যামেরা ফেস করতে চাইছেন না, খুব রেগে আছে, কিন্তু প্লিজ আসুন, একটু একসাথে হই, গল্প করি, কথা বলি, আবৃত্তি করি। আর কতদিন নিজেকে আড়াল করে রাখবেন? সেই আড়াল থেকে এবার আপনাকে মুক্তি দিতেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, অর্থাৎ রাইট চয়েস প্রোডাকশন নিবেদিত কথা কবিতায়। আমি কিন্তু রেগে যাচ্ছি, তাই প্লিজ চলে আসুন। সুন্দর কমেন্টস করছেন, জানাচ্ছেন নিজের মনের কথা, অথচ ক্যামেরা ফেস না, এটা কিন্তু মানা যাচ্ছে না। তাই নেক্সট কিন্তু দেখা হচ্ছে আপনার সঙ্গে আমার, সুতরাং চটপট চলে আসুন। আসুন আজকের আমার যিনি অতিথি তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। নমস্কার। নমস্কার। নাম কি তোমার? স্নেহাদ্র ঘোষ। আচ্ছা, কোথায় থাকা হয়? আমি এখন কৈবর্তপাড়ায় থাকি। আচ্ছা, হাওড়া শালকিয়া। হ্যাঁ, আগে আমি আমার ওই দাদুদের সাথেই থাকতাম। আচ্ছা, সেটা কোথায়? সেটা শালকিয়া সিদ্ধার্থ বসু। আচ্ছা, এখন যাই হোক কৈবর্তপাড়ায় তোমরা রয়েছো। কে কে রয়েছে বাড়িতে? আমি, বাবা, মা। আচ্ছা, কোন ক্লাস? 8। আর কোন স্কুল? শালকিয়া হিন্দু স্কুল। আচ্ছা, স্কুল তো নেই, অনলাইন হচ্ছে। কেমন লাগছে ব্যাপারটা? অনলাইনে হয়ে ফোনে হয়ে যাচ্ছে, ফোন হ্যাং হয়ে যাচ্ছে, আর গেম খেলাটাও বেড়ে গেছে না? আমি ফোন পাই না। হ্যাঁ, কার কাছে থাকে? মার কাছে। শুধু ক্লাসের সময় পাস? অন্য সময় একটু মানে গেম টেম চলে না, যেটা নিয়ে এখন লড়াই? 3 মাসে একবার হতে পারে। খুবই কড়া করি না? যাক, একদিকে ভালোই হয়েছে ভাই, যে এই যে পাস না হলে, এটা যে অ্যাডিক্টেড হয়ে যাস না, আর পড়াশোনায় মন বসবে না। আচ্ছা, আবৃত্তি শেখা কবে থেকে? আমি ক্লাস 2 থেকে শিখছি আবৃত্তি। কার কাছে শেখো? নিক্কনের রুদ্রদেব ভট্টাচার্য। আচ্ছা, ওনার কাছে শিখছো। কতদিন হয়ে গেল? বেশ অনেকদিনই হয়ে গেল। এখন ক্লাস কিভাবে হচ্ছে? স্যার কি অনলাইন করাচ্ছেন না গিয়ে ক্লাস? না, আমি এখন গিয়ে ক্লাসটা করতে যাচ্ছি। ঠিক। তো কবিতা যখন নিশ্চয়ই নিজে তুমি ব্যাপারটা বোঝোইনি, মা বা বাবা কেউ নিয়ে গিয়ে স্যারের কাছে তোমাকে ভর্তি করিয়ে দিলেন যে কবিতা শেখাবে, কিন্তু তারা কেন মনে হলো তোমার বাবা মায়ের যে তুমি কবিতা বলতে পারবে, আবৃত্তি করতে পারবে, এটা কেন মনে হচ্ছিল? এর কথা শুনেছো গল্প? আমার কবিতা করতে খুব ভালো লাগতো। আচ্ছা, যখন আমি স্কুলে কিছু ছড়া বা কিছু বলতাম, আমার খুব ভালো লাগতো। সেখানে তার আগে আমার যে ছোট দাদু, সে আমাকে বলছিল যে নাচ করো, কিন্তু আমার নাচ ভালো লাগে না। আচ্ছা, উনি কি নাচ জানেন? না। তাহলে তাও মনে হয়েছিল যে তুমি নাচটা শিখবে? হ্যাঁ, কিন্তু আমি বললাম যে না, আমার ভালো লাগে না। তো বললো যে সেখানে কবিতা হবে না। আমি বললাম তাহলে আমি শিখবো। আচ্ছা, কবিতা শেখানো, তাই জন্য তুমি ভর্তি হয়ে গেলে আবৃত্তি করার জন্য। তো পড়াশোনার পাশাপাশি রোজ সময় দিতে পারো? না, রোজ নয়, সপ্তাহে হয়তো 2 দিন 3 দিন করি। কতক্ষণ সময় দাও যখন প্র্যাকটিস করতে বসো আবৃত্তি? অন্তত 1.5-2 ঘন্টা। কেননা গলা যে ব্যাপারটা থাকে আমাদের, যদি প্র্যাকটিস না হয় গলা কিন্তু পড়ে যাবে, গলা উঠবে না, দম পড়ে গেছে। গলা কিন্তু থাকে না, গলা পড়ে যায়, দম থাকে না। যেমন দেখবে অনেক কবিতা বলার সময় দাড়ি কমার গল্পটা থাকে না, ধর 2-3 লাইন এক নিঃশ্বাসে সেটা বলে যেতে হয়, সেখানে কাটা যায় না। সেই ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসটা বিশেষভাবে দরকার পড়ে। আমি যখন প্রথম করতাম এইরকম যে 2-3 লাইন টানা বলতে হতো, তখন আমি বারবার আটকে যেতাম, মধ্যিখানে ভুলে যেতাম। এখন জিনিসটা হয় না। প্র্যাকটিস খুব ভালো। তো একটা ছোট্ট করে শুনি কবিতা। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বলছি। বেশ, বল। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাঁশি। কিমি গলা করি, দোতলা বাড়ি, লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথে খাড়ি, লোনা খাড়া দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাদা পড়া দাগ,
মার্কিন খানের মার্কা একখানা ছবি সিঁড়িটা তার গণেশে দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকি আর একটা ঝিঁ, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সওদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেদের পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বর নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুধু নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘুর, ট্রামের খরচা বাড়ি, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা মাটি, কাঁঠালের গুটি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ, আর কত কি যে। ছাতার অবস্থাখানা জমিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। অবশেষ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে গর্তাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গী যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গরিব মনেই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্ণের বাজানো তার সব। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলিটার বিভৎস বাতাসে। কখনো গভীর রাতে, ভোর বেলা আধো অন্ধকারে, কখনো বৈকাল ঝিকিমিকি আলোয় ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তার, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতন। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতার আজ ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এই গান যেখানে সত্য, অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বলে চলে ভবেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনায় যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার। খুব সুন্দর হয়েছে। এত বড় একটা কবিতা কতদিন লেগেছে বুঝতে পারতাম? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। আর এই যে বাঁশি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, এই যে টোটাল কবিতাটা তুমি আমাদের শোনালে, এটা টোটালটার মানেটা তুমি বুঝতে পেরেছো? অন্তর্নিহিত যে বিষয়টা, যেটা কবি বলতে চেয়েছেন, সেটা কি টোটালটা তুমি বুঝতে পেরেছো? আমি একটু হলেও বুঝতে পেরেছি। একটু হলেও বুঝতে পেরেছো, বেশ। খুব ভালো লাগলো এত কম বয়সে যে বাঁশি কবিতা শোনালো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, খুব সুন্দর লাগলো। আচ্ছা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন।
চলছে আমাদের আড্ডা। হ্যাঁ রে, বন্ধু বান্ধব খেলাধুলো সেটা কখন হয়? না হয় না, উঠে গেছে কাট। করতাম তো, ভলিবল খেলতাম। এখন এই করোনার জন্য আর বেরোই না, এই সাইকেলটা নিয়ে খালি পাড়াতে একটু চালাই। আচ্ছা, আর সেই নিয়েও কি মায়ের মনে আছে যে এই টাইমে ঢুক যাচ্ছিস, এর মধ্যেই ফিরবি? কিন্তু বাড়ির আশেপাশেই ছিল। আচ্ছা আচ্ছা, মানে তার মানে এবার খুব ভালো ছেলে না? তো ডাকলাম কি তুতান, মানে তাই না? তুতান, তুতান, তুতান মানে বেসিক্যালি একটু ভালো বাধ্য ছেলে, তাই তো? এই হেয়ার স্টাইলটা কবে? পুজোয়? না, এটা আমি বরাবর বলি। বরাবর মানে ছোট থেকে? না, ছোট থেকে নয়, কোন ক্লাস থেকে? আমি 6 থেকে যখন বাবা আমাকে করে দিয়েছিল যে এই গরমকাল, আর ডাক্তার আমাকে বলেছিল যে নেড়া হতে না। আচ্ছা, চুলগুলো ছোট করায় না, এইভাবে সাইড থেকে কেটে দেয়। এটা একটা স্টাইল না? এই কিরকম মাথাটা নেড়া নেড়া বেরিয়ে আছে, এবার মধ্যিখানটা একটা না রদের হয়, কিন্তু আমাদের মনে হয় এটা একটা স্টাইল। এটা সব করা যাবে, এখান দিয়ে একটা সরু মতো যায়, এখান দিয়ে একটা না, আমি ওটা বিটটা মারি। ও, ওটাকে বিটটা মারি দিই। আচ্ছা, তো বিটটা মারবি কবে? 9 না 10? আমি কোনোদিনই মারবি না। আচ্ছা, তুমি একটি অত্যন্ত মিচকে বদমাশ, সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। যাই হোক, তো তুতান কুমার, তোমার এই যে হেয়ার স্টাইলটা, এটা ক্লাস 6 থেকে স্কুলে কিছু বলেন হেড স্যার? আমি কি বলি, আমার তো ঠান্ডা লাগে না। তাহলে স্কুলে স্যার আমি ফার্স্ট বেঞ্চে ধারে বসে থাকি, স্যারেরা দেখলে কোনো অসুবিধা হয় না। স্যার যতগুলো মনিটর থাকে আমাকে দেখে ওদের অসুবিধা হয়। স্যারেদের প্রবলেম নেই, মনিটরের প্রবলেম। কেন বল তোর প্রবলেম? কেন ওর এই কাটটার ইচ্ছে ওটা করতে পারছে না, ওর এই ছাড়টা দেওয়ার ইচ্ছা আছে, স্টাইলটা দেওয়ার ইচ্ছা আছে, বুঝতে পারলি তো? নতুনত্বের ব্যাপারটা, কিন্তু মনিটরটা পারমিশন পাচ্ছে না বাড়ি থেকে, বেরম মার খাবে, ওই জন্যই ও করতে পারছে না। দেখ, ওই জিনিসের করে মুড়ক মরতে দে, তুই করতে পার। এখন কি শোনাবে আমাদের? আমি সাম্যবাদী কবিতা শোনাবো, কাজী নজরুল ইসলাম। খুব ভালো। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা সাম্যবাদী। গাহি সামনে গা, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সামনে গা, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক জেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে, পিঠে, কাঁধে, মগজে, যা খুশি পুঁথি ও কিতাব হও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে খানিচ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে শাখা, খুলে দেখো নিচু প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফির দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবিত অন্তরালে। বন্ধু, বলে নিচ্ছুক, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন। মসজিদ, এই মন্দির, এই গির্জায়, হৃদয়, এইখানে বসে সংসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার গীতা। এই হৃদয় ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই।
নমস্কার। একদম একদম ঠিক কথা, এটা সুন্দর লেখা। হ্যাঁ, কবি লিখে গেছেন কাজী নজরুল ইসলাম। কি হওয়ার ইচ্ছা রে বড় হয়ে? তোর কথা বলি, মা বাবারটা চাপাবি না। মা বাবা আমাকে কোনোদিনও প্রেশারাইজ করে না, যে বড় হয়ে নিজের বাবা পেয়েছিস কিন্তু একটা, তাই নিজের ইচ্ছায় তুমি করো। আবার এরকম হেয়ার স্টাইল করিয়ে দিচ্ছে বাবা, এরকম অনেক ভাগ্য করলে কিন্তু এরকম বাবা মা মিলে। ভেরি গুড। কি হতে চাস? বড় আমি একটা স্পেস সায়েন্টিস্ট হতে চাই। আচ্ছা, কেন এই ইচ্ছেটা হলো কেন? আমি বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে খুব ভালোবাসি। ইউটিউব ঘাটিস? ও না, কত ফোন পাস না, এও তো একটা বিষয়। যাকে সারাদিনটা কাটে কি করে? আমি সাইকেল চালিয়ে পাড়ায় বিকেলে? সেটা আমি প্রত্যেকদিন করি না। আচ্ছা, কারণ কি তুমি তো একটা ভালো ছেলে। সেটা প্রত্যেকদিন হয় না, পড়া থাকে, পড়াশোনা রয়েছে, আবৃত্তি রয়েছে। আমি ঘরে কাজকর্ম কি করতে করতে হয়? মায়ের সমস্ত কাজে সাহায্য করি, রান্নাটা ছাড়া। যেমন যেমন ঘর গুছিয়ে রাখিস, ঘর গুছিয়ে রাখিস, এলোমেলো করিস না। এটা এখানে, সেটা ওখানে, গামছা ওখানে। মায়েরা করলে আমি মুখ করি। খুব ভালো, ভীষণ ভালো। অনেক বড় হোক, সব স্বপ্ন পূরণ হোক, এটাই বলবো। কথায় কথায় চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে, কিন্তু বাকি রয়ে গেছে আর একটা কবিতা শোনা। শুনি, তারপর শেষ হবে আজকে আমাদের অনুষ্ঠান। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আমি ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতন, চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সরষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে এলো জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাকুনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, খুনটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চাই অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুলের জানালে কাছে আসতে মনে হলো কম সাহস না। বসলো মোরা এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বলে মৃদুস্বরে, কিছু ভুল করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললাম বলবো। জানলার বাইরের দিকে তাকিয়ে শুধু, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। আমি বললাম আছে। আমরা শুনলাম স্নেহার্দ্র কণ্ঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। জানিও অনেক ছোট, অনেকই ছোট, ক্লাস 8-এ পড়ে, কিন্তু চেষ্টা করেছে, চিনেছেন, কিছুটা হলেও চিনতে পেরেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাকে চেনা সাধ্যের অতীত। তো স্নেহার্দ্র ছোট, চেষ্টা করেছে এত সুন্দর একটা, এত বড় একটা কবিতা। স্নেহার্দ্র, খুব ভালো লাগলো, আরো এগিয়ে যাও, এটাই কামনা করি। সব রকম দুষ্টুমি চালু থাকুক। আর আজকে কেমন লাগলো স্নেহার্দ্র এখানে এসে? আমার আজকে এখানে খুব ভালো লাগলো। ঠিক
তাহলে তোমার যারা বন্ধু রয়েছে যারা কবিতা আবৃত্তি করতে ভালোবাসে তাদেরকে একটা ছোট্ট করে ইনভিটেশন দিই। আমি রিকোয়েস্ট করছি যে তোরা আয়, এখানে বস, যদি কবিতা করিস তো এখানটা আমার এসে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ স্নেহার্দ। তাহলে স্নেহার্দর বন্ধু যারা রয়েছে তারা প্লিজ চলে এসো, দেখা হোক তোমাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছে, নমস্কার।